নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি বাংলার খবরকে। খাদিম কর্তা অপহরণের ধাঁচেই তৈরি করা হয়েছিল পুরো ব্লু প্রিন্ট। নজরে ছিল রাজ্যের মন্ত্রী এবং তার ছেলে। ধৃত পাক জঙ্গি হামিমকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এসটিএফ এর হাতে। 2001 সালে খাদিম কর্তা অপহরণ ঠিক যেভাবে হয়েছিল আর ঠিক সেই রকমই কিন্তু ব্লুপ্রিন্ট তৈরি করেছিল এই হামিম এবং তার পাশাপাশি অর্পিতা সরকার। যেভাবে তিল জলার যে ব্যবসাদার খাদিম কর্তা তাকে কিন্তু অপহরণ করা হয়েছিল এবং দুবাইয়ের একটি গ্যাং তারা এই অপহরণ করেছিল এবং তারপরে তদন্তকারী যারা অফিসাররা তারা যখন তদন্ত করেন তারপরে জানা যায় যে তারা যে এই যে অপহরণ করার পর যে মুক্তিপণের যে টাকা, সেই টাকা নিয়ে তারা কিন্তু বিভিন্ন জঙ্গলি যে কার্যকলাপ, সেই কার্যকলাপে তারা কিন্তু এই টাকা সেই সময় ব্যবহার করেছিলেন। আর হামিফরাও কিন্তু সেই একই পগদা কিন্তু তারা নিয়েছিলেন। তার কারণ যে তারা এই সময় রাজ্যের মন্ত্রীর ছেলেকে তারা কিন্তু হানি ট্যাপের মাধ্যমে তাকে টুপ দিয়ে তাকে কিন্তু একদম নিজেদের কবজায় নিয়ে আসছিলেন এবং তারপরেই তাকে কিন্তু অপহরণ করে যে টাকা পাওয়া যেত সেই টাকা নিয়ে এখানে কিন্তু নাশকতার ছক ছিল তাদেরও। দিল্লিতে তাদের নাশকতার ছক ছিল, ওয়েস্ট বেঙ্গলে তাদের নাশকতার ছক ছিল এবং এই নাশকতার ছক কিন্তু হামিফ এবং অর্পিতা শুধু নয়, আরও বেশ কয়েকজনের সঙ্গে যুক্ত রয়েছে। তদন্তকারী অফিসাররা সমস্ত দিকগুলি কিন্তু তদন্ত করে দেখছে কোথাও এই যে দুবাইয়ের যে যোগ, দুবাইয়ের গ্যাং তারাও কি এখনো অ্যাক্টিভভাবে কাজ করছে নাকি, সমস্ত দিকগুলোই কিন্তু তদন্তকারী আধিকারিকরা দেখছেন যে কিভাবে হামিফরা সেই 2001 সালে যে ঘটনা ঘটেছিল তাকে কি পুনরাবৃত্তি মানে তার সেই ঘটনাকে তারা কিন্তু অনুসরণ করছিল। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। বিদেশি ভার্চুয়াল নাম্বার ব্যবহার করে অর্পিতা এবং হামিমের সঙ্গে যোগাযোগ রাখত পাক হ্যান্ডেলাররা। ইতিমধ্যেই জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। আবার এর বিষয়ে তদন্তের ক্ষেত্রে একটা বড় বিষয় হচ্ছে অডিও ক্লিপ। যে অডিও ক্লিপে শোনা যাচ্ছে হাওড়ার এক মন্ত্রীকে রীতিমতো হুমকি দিতে। অর্পিতার হামিদের ফোনেতে বিভিন্ন বিদেশি যোগসূত্র পাওয়া গেছে এবং সেখানে পাকিস্তানি যোগসূত্র পাওয়া গেছে এবং পাকিস্তানের সঙ্গে সেখানে কথা বলা হতো, সেই যোগসূত্র পাওয়া গেছে হামিদের ফোন এবং অর্পিতার ফোন কল ট্যাগ রেকর্ড থেকে। শুধু বিদেশে নয়, এ দেশেও কিন্তু তাদের যোগসূত্র ছিল, যেটা তদন্তকারী অফিসাররা বলতে চাইছেন। যেরকম ভার্চুয়ালি ভাবে কথা বলতো আইএসআই এর জঙ্গিদের সঙ্গে, একের পর এক আইএসআই জঙ্গি তাদের সঙ্গে যোগাযোগ রাখতো এবং অর্পিতা মূলত কথা বলতো। অর্পিতাকে রাখা হয়েছিল কথা বলার জন্য। কাউকে যদি নাশকতার ঘটনা থাকতো, সেই নাশকতার ঘটনার জন্য এক্স হ্যান্ডেল থেকে তাদেরকে কল করা হতো। এটা তো লাস্ট আমি মে মাস থেকেই শুরু হয়েছিল। আমাকে কল করা, হোয়াটসঅ্যাপ পাঠানো, ছবি পাঠানো, নিজেকে বড় সন্ত্রাসবাদী পরিচয় দেওয়ার জন্য অনেকগুলো বিভিন্ন প্রদেশের ছবি পাঠানো। একে মেরেছি, ওকে মেরেছি, তোকে মেরে দেবো, ক্ষমা চায়, তোর সিএম কে মেরে দেবো, সেই সব অডিও এসেছিল। যেদিন থেকে সিএম এর নাম এসছে সেদিন আমি পুলিশকে ইনফর্ম করি। হাওড়ার মন্ত্রী উমেশ রায় এবং উত্তর হাওড়ার বিধায়ক তাকে ফোনেতে মেসেজে একেবারে পাকিস্তানি জঙ্গিদের মতন তাকে বারে বারে হুমকি আসছে এবং সেই মন্ত্রী সেই অভিযোগের ভিত্তিতে একটি অডিও ক্লিপিং বার্তা পাওয়া গেছে এবং সেই অডিও ক্লিপিং কি না, আবিদ জাট বলে একটি অডিও ক্লিপিং সে পাঠিয়েছে। তিনি বলছেন যে তাকে তার পরিবারের ওপর নজর রাখা হয়েছে এবং তার পরিবারের যেখানে যাবে সেখানেই তাকে মেরে ফেলা হবে, এমনটাই হুমকি দেওয়া হচ্ছে। তবে জাট যেভাবে হুমকি দিত, এই হামিদের প্রলোচনায় হামিদ সমস্ত কিছু রেকি করতো এবং সেই সমস্ত অফিসের ছবি কোথায় যাবে, কখন বেরোচ্ছে, সমস্ত কিন্তু রেকি করার সমস্ত ফুটেজ ধরিয়ে দিত এই হামিদ। এবং হামিদের কাছ থেকে যে সমস্ত তথ্য উঠে আসে সেই সমস্ত তথ্য একেবারে তারা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তকারী অফিসাররা সমস্ত কিছু জানার চেষ্টা চলছে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। সেই প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। তবে সেই টুলু মণ্ডল ওরফে নাজিবুদ্দিনকে জালে তুলতে বা তৎপরতা পড়েছে। তার খোঁজে ইন্টারপোলের শরণাপন্ন হতে পারে পুলিশ। অন্যদিকে তাকে রীতিমতো নজরে রাখার জন্য এবং তাকে জালে তুলবার জন্য বেশ কিছু তৎপরতা। এর মাঝেই জারি করা হতে পারে রেড কর্নার নোটিশ।
দুজন হিসাব রক্ষক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তার পাশাপাশি টুলু মণ্ডলের বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল তারপর কিন্তু একাধিক নথিও উদ্ধার হয়েছে টুলু মণ্ডল এবং তার যারা ক্লোজ অ্যাসোসিয়েট ছিল তাদের বাড়ি থেকে, এবং সেই নথি থেকে কিন্তু বেশ কিছু নাম ইতিমধ্যেই তদন্তকারীদের কাছে উঠে এসেছে এবং সেই নামে কত ট্রানজাকশন হয়েছিল তারও কিন্তু একটা তথ্য তদন্তকারী আধিকারিকরা পেয়েছেন। ডেলি লেবারের কাজ দিয়ে জীবন শুরু করেছিল নাজিম উদ্দিন, যাকে সবাই আমরা টুলু নামে চিনি। তার এবং তার সঙ্গী সাথীদের কাছে 250 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে এবং আমার মনে হয় এটা একটা পার্ট বা হিমশৈলের চূড়াপাত্র বলা ভালো, কারণ এর একটা বড় অংশ হয়তো বিদেশেও চলে গিয়ে যেতে পারে আর কি, সেই সম্ভাবনা আছে। এই বিপুল পরিমাণ টাকা যদি একজন ফোরে বা দালাল বা এজেন্ট যাই বলুন না কেন তার রোজগার হয়, তাহলে মালিকরা কত রোজগার করেছে। এবং সেখান থেকে যারা এই গোটা ঘটনা তদন্ত করছেন তারা কিন্তু যেটা সব থেকে গুরুত্ব দিয়ে দেখছেন যে এই যে এত পরিমাণের ক্যাশ টাকা বা বেআইনি টাকা সেগুলো আসতো কিভাবে এবং সেগুলোর যে রুট ছিল অর্থাৎ সেগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হতো, সেগুলো বিভিন্নভাবে কিভাবে হাওয়ালার মাধ্যমে বাইরে গেছে, সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু তারা তদন্ত করে দেখছেন। এর পাশাপাশি যদি দেখা যায় যে টুলু মণ্ডল সে কিন্তু বর্তমানে বিদেশে রয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং জেলা পুলিশের তরফ থেকেও কিন্তু ইতিমধ্যে তার যে পাসপোর্ট ডিটেলস সেগুলোকে নিয়েও কিন্তু তদন্ত করা শুরু করা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর আগে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল টুলু মণ্ডলের বিরুদ্ধে, অর্থাৎ যেখানে তাকে দেখা যাবে সেখানে যেন গ্রেপ্তার করা হয়। এবং তার পাশাপাশি যেহেতু বিদেশে পালিয়ে গেছে টুলু মণ্ডল এমনটাই কিন্তু উঠে আসছে তথ্য থেকে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেড কর্নার নোটিশ জারি করারও কিন্তু চিন্তা ভাবনা করছে তদন্তকারী আধিকারিকরা এবং সেক্ষেত্রে তারা প্রয়োজনীয় যে অথরিটি রয়েছে তাদের মাধ্যমে গিয়ে কিন্তু এই রেড কর্নার নোটিশ তারা জারি করবার জন্য আবেদন জানাতে পারে। তবে টুলু মণ্ডল তার যারা হিসাব রক্ষক বা যে মিনার যাকে গ্রেপ্তার করা হয়েছে, যার বাড়ি থেকে হিউজ রিকভারি হয়েছে, তাদের প্রত্যেককেই কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে বিভিন্ন নাম পাওয়া গেছে তাও কিন্তু তালিকাভুক্ত করা হচ্ছে। এবার কিন্তু তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে জেলা পুলিশের তরফ থেকে। রিপাবলিক বাংলা। নির্বাসন শেষ করে বাংলায় রয়েছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। তিনি বৈষম্যকে ঘুচিয়ে এবার মুক্ত চিন্তার পক্ষে জোরালো সওয়াল করেছেন এবং অভিন্ন দেওয়ানি বিধি যাতে চালু করা যায় সেই বিষয়টির পক্ষে মত পোষণ করেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। অবিলম্বে ভারত এবং বাংলাদেশ দুই জায়গাতেই ইউসিসি চালু করা প্রয়োজন এবং মেয়েদের জন্য মুক্ত শিক্ষা এই বিষয়গুলোর দিকে জোর দিয়েছেন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে বেশ খানিকটা বদল আনা প্রয়োজন, সেই শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তসলিমা নাসরিন। দীর্ঘ সময় পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন এবং আজকে এক সাংবাদিক সম্মেলন তিনি করেন এবং সেই সাংবাদিক সম্মেলনে তিনি যে তথ্য তুলে ধরলেন তা কিন্তু বলাই যেতে পারে যে একবারে বিস্ফোরক তথ্য। সেখানে কিন্তু তিনি একদিকে মুখ খুললেন এই এক দেশ এক যে দেওয়ানি বিধি, সেই দেওয়ানি বিধি অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে। অভিন্ন দেওয়ানি বিধি তো সেটার জন্য আমি 40 বছর ধরে সংগ্রাম করছি। এই উপমহাদেশে এই অভিন্ন দেওয়ানি বিধির খুব দরকার। আসলে পৃথিবীর যে কোনো সভ্য দেশে এই অভিন্ন দেওয়ানি বিধি আছে, কারণ এক দেশ এক আইন আমরা চাই, সবার জন্য সমান আইন চাই। বিশেষ করে নারীরা ধর্মীয় আইনের অধীনে যদি থাকে তাহলে তাদের বিরুদ্ধে বৈষম্য আমরা দেখি, নির্যাতন দেখি, তো সেইগুলো চলে যায় যদি আমরা সমান অধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি তৈরি করি এবং এটা মাস্ট, এটা সভ্যতার প্রথম শর্ত। তার পাশাপাশি যদি দেখা যায় যে মাদ্রাসাগুলো নিয়ে গত কয়েক মাস ধরে বা গত কয়েক বছর ধরে এত বিতর্ক উঠে আসছে, সেই মাদ্রাসার প্রয়োজনীয়তা আদৌ রয়েছে কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তুললেন এই লেখিকা। আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সবসময় নয়, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে বা মাদ্রাসায় শিশু ধর্ষণ চলছে, শিশু নির্যাতন চলছে, বলাৎকার চলছে এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে, এরা জেলে যাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার
এই মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে। এই মাদ্রাসাগুলো না হয়ে বরং সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। এবং তার পাশাপাশি যদি দেখা যায় এই যে মাদ্রাসাগুলো সেখানে থেকে পাশ করবার পর বা সেখানে পড়াশুনো করবার পর যারা পড়ুয়ারা তাদের ভবিষ্যৎ কি, তাদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে এমনটাই কিন্তু মন্তব্য করেন তিনি। এবং তার পাশাপাশি দেশে অভিন্ন দেয়ানি বিধি চালু করা এবং তার মাধ্যমে গোটা দেশকে সুসংহত এবং ঐক্যবদ্ধ করে তোলা, এই বার্তাই কিন্তু দিলেন এই লেখিকা। এবং তার পাশাপাশি বর্তমান সরকারের যে ভূমিকা তারও কিন্তু প্রশংসা করলেন তাসরিমা নাসরিন। ক্যামেরায় অমিত শেঠের সঙ্গে অর্ণব ইন্দ্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। রাজ্য বাজেটে চাঁচল পুরসভা ঘোষণার পর থেকেই একেবারে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। ইতিমধ্যেই মহকুমা শাসকের দপ্তরে বিধানসভার চিফ হুইপ, বিজেপির সাংসদ এবং প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে, যেখানে সর্বসম্মতিক্রমে মোট 9টি মৌজা নিয়ে এই পুরসভা তৈরি করবার সিদ্ধান্তে শিলমোহর পড়েছে। রাজ্য বাজেটে চাঁচলের পৌরসভার হওয়ার ঘোষণা হতেই ইতিমধ্যেই প্রশাসনিক পর্যায়ে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি। ইতিমধ্যেই মালদা চাঁচল মহকুমা শাসকের দপ্তরে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু, ইংরেজবাজার বিধানসভার বিধায়ক তথা রাজ্য বিধানসভার চিফ হুইপ অম্লান ভাদুরী এবং জেলা প্রশাসন আধিকারিক এবং চাঁচল মহকুমা শাসকের সঙ্গে এক জরুরি বৈঠক হয়ে গেল। মালদা জেলার একটা ঐতিহ্যপূর্ণ শহর, এইটাকে গত যে দুটো গভর্নমেন্ট ছিল তারা বারে বারে বলার পরও এখানে কিন্তু পৌরসভাটা করেনি, মানে অনেক দিন ধরে লেগেছিল। সরকার আসতে তিনিও তার দাবি প্লেস করেন, স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী সেটা অ্যাকসেপ্ট করে এখানে চাঁচল পৌরসভা গঠন করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হয়ে গেছে। চাঁচল পৌরসভা নিয়ে ঘোষণা আগের থেকেই করা হয়েছিল এবং এই ঘোষণা হতেই রীতিমতো প্রশাসনিক পর্যায়ে জোর প্রস্তুতি চলছে, তৎপরতা দেখা দিচ্ছে। চাঁচলকে পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আমাদের বিধানসভাতেও বিল এনে সেটা পারিত হয়েছে, অর্থাৎ বিলটাকে সেটা গ্রহণ করা হয়েছে। আমাদের চিফ হুইপ আজকের এই মিটিংয়ে এখানে তিনি উপস্থিত ছিলেন। চাঁচলে যে পৌরসভা তার যে জুরিডিকশন কোনটা দিয়ে হবে, কোন কোন মৌজা এটার মধ্যে ইনকর্পোরেট করা হবে, এই বিষয় নিয়ে আলোচনা হলো এবং সর্বসম্মতিক্রমে আমাদের ঠিক হয়েছে যে চাঁচলে 9টা মৌজা এখানে নিয়ে একটা পৌরসভা হোক। এবং সেক্ষেত্রে বিভিন্ন এলাকায় কোন কোন ওয়ার্ড কোথায় কোথায় হবে, কোন মৌজা নিয়ে কতটা অংশ নিয়ে কোন ওয়ার্ড হবে, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু জোর কদমে একটা প্রস্তুতি কিন্তু চলছে। বাম আমল থেকে তৃণমূলের আমলেও বারবার করে নেতাদের খালি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে চাঁচলে পৌরসভা হবে, কিন্তু সেই ক্ষেত্রে পৌরসভা কিন্তু হয়নি এবং মানুষরা বলছেন খালি ভোটের সময় খালি ভোটের রাজনীতি করতেই নেতারা কিন্তু বারবার করে বলতো যে পৌরসভা কি হবে, কিন্তু পৌরসভার ভোট পেরিয়ে গেলে পৌরসভার কিন্তু নামমাত্র করতো না জনপ্রতিনিধিরা। বিজেপি সরকার আগে থেকেই কিন্তু বলেছিল এই চাঁচল পৌরসভা হবে এবং সেই ক্ষেত্রেই এই বাজেটে, রাজ্য বাজেটেই কিন্তু বিধানসভার বাজেটেই এই চাঁচল পৌরসভা কিন্তু আগে থেকে কিন্তু পাস হয়ে গেছিল। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। জলপাইগুড়িতে অবৈধ মাদ্রাসার চাষ করেছে তৃণমূল, কোট আনকোট অবৈধ মাদ্রাসার চাষ করেছে তৃণমূল কংগ্রেস, আর তারই প্রতিবাদ করেছিলেন বিজেপি নেতা। আর তার পরিণতি কি হয়েছে, তাকে বেধড়ক মারধর করা হয়েছে। যখনই বিষয়টি সামনে এসেছে, অভিযুক্ত এই তৃণমূল কংগ্রেসের নেতা আব্দুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। জলপাইগুড়ি গড়ালবাড়ি এলাকায় রমরমিয়ে চলছিল একটি মাদ্রাসা এবং সেই অবৈধ মাদ্রাসায় কিন্তু বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম হতো, এমনটাই অভিযোগ। এবং এরই প্রতিবাদ করেন স্থানীয় বিজেপি নেতা জয়ন্ত গুহ। প্রতিবাদ করায় এই জয়ন্ত গুহকে কিন্তু বেধড়ক মারধর করা হয়েছে অভিযুক্ত আব্দুল লতিফের পক্ষ থেকে। আমার উপরে তো হামলা তো আমাতুর এবং আমাতুর ছেলে করছে। আচ্ছা, কিন্তু মূল মানে যদি মদতদাতা হিসাবে যদি যাও, আচ্ছা, লতিফ করছে, লতিফ করছে, লতিফ করাইছে। এবং এই তৃণমূল নেতা আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে এখানে মাদ্রাসা চালাচ্ছিল, এমনটাই অভিযোগ। এবং সেখানেই অসামাজিক কাজকর্ম হতো এবং তারই প্রতিবাদ করতে যান গতকাল রাতে
হাতে এই জয়ন্ত গুহ এবং তার কারণেই কিন্তু তাকে আঘাত করা হয়েছে। তার হাত এবং মুখে গুরুতর আঘাত রয়েছে এবং এই মুহূর্তে এই বিজেপি নেতা জয়ন্ত গুহ তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন মেডিকেল কলেজে এবং তার চিকিৎসা চলছে সেখানে। এই ঘটনার পরেই কিন্তু পরিবারের পক্ষ থেকে এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই এই অভিযুক্ত আব্দুল লতিফ তৃণমূল নেতা তাকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে আইনানুগ যা যা ব্যবস্থা নেওয়ার পুলিশ কিন্তু নিচ্ছে। কি জন্য অ্যারেস্ট করলো? আমার উপরে হামলা করছে, হামলা করছে। আমার উপরে হামলা করে আমাকে আবার arrest করছে। কারা করলো? কারা করলো? কে আমার উপরে হামলাটা? হ্যাঁ বিজেপির লোকেরা, বিজেপির লোক করছে। এবং যেটা আরও খবর সেটা হচ্ছে এই যে দীর্ঘদিন ধরে এই অবৈধ মাদ্রাসা নাকি তিনি নিজে চালাচ্ছিলেন এলাকায় এবং যেহেতু তিনি শাসক দলের নেতা সেই শাসক দলের ক্ষমতা বলেই কিন্তু তিনি এই অবৈধ মাদ্রাসা চালাচ্ছিলেন এবং সেখানে এই ধরনের অসামাজিক কাজকর্ম হচ্ছিল এবং তারই প্রতিবাদ করায় কিন্তু এই বিজেপি নেতাকে মারধর করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং এর পিছনে আর কিছু রয়েছে কিনা বা আর কোনো মাথা রয়েছে কিনা সেটাই কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। দেখলেন তো একজন তৃণমূল কংগ্রেসের নেতার কেমন কারনামা ছিল। তবে তালিকাটা কিন্তু দীর্ঘ হয়েছে। তবে এবার পুলিশের জালে একের পর এক চোর তৃণমূল কংগ্রেসের নেতা। এবার জালে বেচারাম মান্না, অর্থাৎ রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্না ঘনিষ্ঠ নেতা পীযূষ খোড়ই। তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। সেই কারণেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। হুগলির সিঙ্গুর থানার পুলিশের কাছে গ্রেপ্তার তৃণমূল নেতা পীযূষ গড়ই। এই পীযূষ গড়ই কিন্তু প্রাক্তন যে মন্ত্রী রয়েছে এবং যে প্রাক্তন বিধায়ক, সিঙ্গুরের যে প্রাক্তন বিধায়ক বেচারাম মান্না তারই কিন্তু ঘনিষ্ঠ। তোলাবাজি এবং হুমকির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। দেখা গেছে সিঙ্গুর থানার পুলিশের আগেও প্রাক্তন যে বিধায়ক রয়েছে বেচারাম মান্নার তার কিন্তু ঘনিষ্ঠ বহুজনকে গ্রেপ্তার করেছে। এই নতুন করে কিন্তু আবার একজন গ্রেপ্তার হলো। এই ধৃতর বিরুদ্ধে কিন্তু একাধিক যে অভিযোগ রয়েছে, পাশাপাশি পুলিশ তাকে কিন্তু আজ আদালতে পাঠায়। বিভিন্ন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ইউপির যে আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ তাদেরকে নিয়ে কটূক্তি করেছেন, বিভিন্ন লোকের ওপর অত্যাচার চালিয়ে গেছে। তাই আজকে এই অবস্থা। আমাদের কাছে আরও এভিডেন্স আছে। পুলিশ যদি প্রশাসন যদি আমাদের থেকে চায় সেই এভিডেন্সও প্রশাসনের হাতে তুলে দেবে। তাকে হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায় যে তোলাবাজির যে সঙ্গে যারা কারা কারা যুক্ত রয়েছে, শুধু সে একা ছিল কিনা আর তার সঙ্গে কেউ ছিল কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখার জন্য তাকে পুলিশ হেফাজতে নিতে চায়। সিঙ্গুর এলাকাতে কিন্তু দেখা যায় যে এই বেচারাম মান্নার যে ঘনিষ্ঠ প্রাক্তন যে বিধায়ক তার বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ স্থানীয় যারা বিজেপি কর্মীরা তারা করছে। সিঙ্গুর থানার পুলিশ, সেই সিঙ্গুর থানার পুলিশ আরও তদন্ত করে জানতে চাইছে যে এই ধৃতর সঙ্গে আর কে কে জড়িত রয়েছে। কারণ তাকে যখন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় যে তোলাবাজি যেমন রয়েছে, পাশাপাশি বিজেপি কর্মীদের হুমকি সহ একাধিক কিন্তু অভিযোগ রয়েছে এই ধৃতর বিরুদ্ধে। হুগলি থেকে সুজিত গৌর, রিপাবলিক বাংলা। রাজ্যে সরকার পরিবর্তনের পর একের পর এক পদক্ষেপ। এবার ইকো ট্যুরিজমের ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি হচ্ছে। বিশ্বমানের পর্যটন কেন্দ্র তৈরি করবার জন্য জোর দেওয়া হচ্ছে। বৈকুণ্ঠপুরে তৈরি হচ্ছে নগরবন। ইতিমধ্যেই সেই নগরবনের বৈকুণ্ঠপুর এলাকা পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাও। সঙ্গে ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। বৈকুণ্ঠপুর বন বিভাগের 150 হেক্টর আনইউজড ল্যান্ড, যেখানে বন রয়েছে, নদী রয়েছে, রয়েছে গ্রাসল্যান্ড। সেই সমস্ত জায়গাকে নতুন করে সাজিয়ে তুলতে ইতিমধ্যে পরিদর্শন চলছে। একদিকে যেরকম বনমন্ত্রী মনোজ ওরাও এসছেন, ঠিক তেমনি পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ তারা কার্যত এই এলাকা পরিদর্শন চালালেন এবং আধিকারিকদের সাথে কথা বলছেন। এই ল্যান্ডকে যাতে নতুন করে পর্যটন মানচিত্রে কিংবা ফরেস্ট ট্যুরিজমের ক্ষেত্রে ব্যবহার করা যায় তার জন্য বিশেষ করে নজরদারি চালাচ্ছেন। পাশাপাশি নতুন করে এই সমস্ত জায়গা থেকে যাতে ফরেস্ট ডিপার্টমেন্ট তথা পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউ জেনারেট হয় সেই বিষয়গুলো যেমন দেখা হচ্ছে। পাশাপাশি হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টকে আটকাতেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। আমাদের যেটা মূল কনসেপ্ট হচ্ছে যে বনকে বাঁচানো, সেক্ষেত্রে সেন্ট্রাল স্কিম একটা আছে নগর বন প্রকল্প, তার মধ্যে দিয়ে যেমন করে আমরা বনকে রক্ষা করতে পারবো, তার সাথে ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করতে পারবো এবং মানুষের কাছে একটা অ্যাট্রাকটিভ কিছু জিনিস পাবে, অ্যাওয়ারনেসটা হবে। তো সেটা নিয়ে আমরা একটা প্রকল্প করতে চাইছি। এখানে পুরোটাকেই আমরা প্রায় 150 হেক্টর
পুরোটাকেই নগর বনের আওতায় আনছি। আর যেটা করিডোর সেটা একটু পাশেই আছে, সেটা ইন্টিগ্রেট রাখা হবে। এনক্রোচমেন্ট যেন থামে না, ফলে সেই এনক্রোচমেন্ট থেকে যদি এই 150 হেক্টর জমিকে উদ্যানকে রক্ষা করতে হয়, তাহলে সেটাকে সরকারের পরিধির মধ্যে নিয়ে আসাটা আমাদের মূল দায়িত্ব। সেই কাজটাই এটার প্রাথমিকভাবে শুরু হলো। 150 হেক্টর এই ধরনের একটা ফরেস্ট, যেখানে রিভার আছে, যেখানে গ্রাসল্যান্ড আছে, যেখানে ফরেস্ট আছে, এই কম্বিনেশন অফ 3 মাস্কেটিয়ার্সের যেটা কথা সেটা এখানে আছে। এটাকেও যদি আমি মানুষের সামনে তুলে না ধরতে পারি, তাহলে আর কি তুলে ধরলাম? আমরা সব মানুষের পরামর্শের পাশাপাশি বিশেষজ্ঞ মানুষের পরামর্শ নিয়ে আমি বলছি যে ভবিষ্যতে ভারতবর্ষের অন্যতম বড় আকর্ষণ কেন্দ্রবিন্দু হবে পর্যটনের ক্ষেত্রে বৈকুণ্ঠপুর নগর বন। বনাঞ্চলের ক্ষেত্রেও এবার জিরো টলারেন্স জানাচ্ছেন বনমন্ত্রী। বন কেন্দ্রিক আর কোনো অনিয়ম হবে না। এখন দেখার বিষয় পুরনো অনিয়ম কতদিনে সেগুলোকেও বন্ধ করা যায় এবং নতুন করে এই বনকে আবার 15 যে দিনের বন সেই বন করে তোলা যায়। শিলিগুড়ি থেকে রণজিৎ বোস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।